আসো। সো আমরা তিন ঘোড়া নগদান বইয়ের জাস্ট একটা ম্যাথ বুঝাবো। ম্যাথটা একটু মনোযোগ দিয়ে বুঝিও। এই ম্যাথটা পারলে যত কঠিন ম্যাথ গুলো আসুক পারা যাবে, শুধু এই ম্যাথটা যদি ভালো মতো বুঝো। এবং এই ম্যাথে যতটুকু প্যারা আছে, বাট্টা বাদে, বাট্টা সহ, কারবারি বাট্টা, নগদ বাট্টা, তারপর হচ্ছে লাস্ট তারিখে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দান, সবকিছু একটা ম্যাথে চলে আসছে। তো সেই ম্যাথটা বোর্ড কোশ্চেন আমি বলে দিচ্ছি। সিলেট বোর্ড 19, তোমরা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারো, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করিও। হুসাইন এন্ড কোন, ঠিক আছে? ডিসেম্বর 1 তারিখ নগদ 75,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এরপর বলছে বার্তা আছে, অনেকগুলো কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন কি করছে চলো আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেন বলছে ক 4 তারিখের লেনদেন দ্বারা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করো। খ বলছে এত এত তারিখের লেনদেন গুলো একখানা নগদান বই প্রস্তুত করো। গ বলছে এত এত তারিখের লেনদেন গুলো দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। আমরা তিন ঘোড়া নগদান বইয়ের ঘর আশা করি পারি, নগদ প্রদান জাবেদার ঘরও আশা করি পারি। তিন ঘোড়া নগদান বইয়ের ঘরটা কি? আমাদের এক পাশে থাকবে ডেবিট পাস, আরেক পাশে থাকবে কি ক্রেডিট পাস, ঠিক আছে? তারিখ বিবরণ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক বাট্টা, আবার সেম তারিখ বিবরণ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক বাট্টা। ওকে, তো তিন ঘোড়া নগদান বইয়ের ঘরটা আশা করি সবাই পারো। এরপর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ঘরগুলো শিখে রাখবা। নগদ প্রাপ্তি জাবেদার খেয়াল করো, নগদ প্রদানের ক্ষেত্রে একটা এক্সট্রা নাম্বার থাকে, সেটা হচ্ছে চেক নাম্বার। তারিখ চেক নাম্বার, যেহেতু নগদ সবগুলো ক্রেডিট হয় সেজন্য উল্টা নাম কি? ডেবিট হিসাব খাত। সূত্র ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয় করলে টাকা প্রদান করি, পাওনাদারকে টাকা প্রদান করি, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে নগদ প্রাপ্তি। আর নগদ প্রদান জাবেদার ঘর, নগদ প্রাপ্তি জাবেদার ঘরও, নগদ প্রাপ্তি জাবেদার ঘরও ওয়ান কাইন্ড অফ সেম, তোমরা একটু দেখে নিও। নগদ প্রাপ্তি জাবেদার ঘরে তারিখ থাকবে, এখানে থাকবে ক্রেডিট হিসাব খাত, এখানে থাকবে নগদ ডেবিট, তারপর হচ্ছে প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় থাকবে ক্রেডিট, এরপর হচ্ছে তোমার প্রাপ্য হিসাব ক্রেডিট থাকবে, অন্যান্য হিসাব ক্রেডিট থাকবে। একটু ঘরগুলো তোমরা দেখে নিও। তো চলো আমরা একটু কষ্ট করে এই ডেট গুলো একটু মেমোরাইজ করি। 1, 10, 20, 21, 25, 31। 1, 10, 20, 21, 25, 31। এগুলোর আমাদেরকে কি বলছে? তিন ঘোড়া নগদান বই প্রস্তুত করতে বলছে। তো দেখো ডিসেম্বর 1 তারিখ নগদ 75,000 টাকা ও ব্যাংক জমা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এটা আমরা কোথায় বসাবো? এটা আমরা খেয়াল করো, নগদের ঘরে বসালাম 75,000 টাকা, ব্যাংকের ঘরে বসালাম 50,000 টাকা। উল্টো নাম কি লিখছি? মূলধন হিসাব। যাবে দেখি বলো তো, এটা যাবে একটু বলো তো তোমরা, এটা যাবে দেখি। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা উল্টো নাম মূলধন লিখবো, নগদে টাকা বসাবো 75,000 টাকা ডেবিট পাশে, ব্যাংকে টাকা বসাবো 50,000 টাকা ডেবিট পাশে। এরপর আসো 10 তারিখ, ইশফাকের নিকট হতে 5% বার্তা বাদে, 5% বার্তা বাদে 3,800 টাকা চেক পাওয়া গেল। এখানে কিন্তু খেয়াল করো বার্তাটা মাইনাস করা আছে। তোমাকে কিভাবে বার্তাটা বের করতে হবে জানো? 3,800 কে 5% মানে কি দিয়ে? তুমি 95 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে গুণ করবা, তাহলে তুমি দেখবা 200 টাকা বার্তা। তাহলে আমি ইশফাকের 5 থেকে পাইতাম কত টাকা জানো? ওর থেকে আমরা পাইতাম 4,000 টাকা। আমরা 4,000 টাকার জায়গায় 200 টাকা ছাড় দিয়ে 3,800 টাকা আমরা চেক পাইছি। কি পাইছি? চেক পাইছি। তাহলে একটু খেয়াল করো, আমরা ব্যাংকের ঘরে বাড়াবো কত টাকা? দেখছো 3,800 ব্যাংকের ঘরে। কোনো বার্তা মাইনাস করো না, কারণ বার্তা মাইনাস করা আছে। আর বার্তা হচ্ছে কত? 200। তুমি যদি 3,800-র উপর সারাদিনে তুমি যদি 5% করো, তুমি কখনো 200 টাকা আনতে পারবা না। বুঝতে পারছি? কারণ 5% হবে না তো। 3,800টা হচ্ছে 95 ভাগ, তোমার এটা 95 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা টাকা পাইছি কার কাছ থেকে? প্রাপ্য হিসাব ইশফাকের কাছ থেকে। আমরা ইশফাক লিখছি, ব্যাংকে লিখছি, আর এটা কোথায় লিখছি? বাট্টায় লিখছি। এরপর আসো, এরপরে কোয়েশ্চেন কি বলছে? 20 তারিখ, হ্যাঁ, 7 তারিখে লেনদেন হতে সৃষ্ট প্রাপ্য হিসাব হতে 10% বার্তা বাদে আদায় হলো। তো 20 তারিখে এটা সলভ করতে গেলে তোমার কয় তারিখ যেতে হবে? 7 তারিখে যেতে হবে। 7 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। আমরা একটু আগে যা বাদে শিখছি না, কারবারি বার্তা, ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, এটা কি হয়? টাকার অঙ্ক থেকে বাদ যায়। তাহলে একটু খেয়াল করো, ধারে পণ্য কি বলছে? ধারে পণ্য বিক্রয় 50,000। 50,000 টাকা এর 10% করলে কত হয়? 5,000। আমরা যদি মাইনাস করি তাহলে এখানে বিক্রয় কত টাকা ধরবো? বিক্রয় ধরবো আমরা 45,000 টাকা। বিক্রয় কত? 45, দেনাদার কত? 45। এবার একটু পড়ো, 7 তারিখের লেনদেন হতে সৃষ্ট, মানে যে দেনাদার 45,000 টাকা আছে, ওই 45,000 টাকা 10% বার্তা বাদে আদায় হলো। তার মানে নগদ টাকা পাইছি 45,000 টাকা 10%। নর্মালি করো, কারণ এটা বার্তা নর্মালি ধরবো। 4,500 টাকা মাইনাস করলে কত হয়? 40,500 টাকা, রাইট? 45 থেকে 4,500, হ্যাঁ 40,500 টাকা। তাহলে আমরা নগদান হিসাব, এটা যাবে বলো, নগদান হিসাব ডেবিট 40,500, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 4,500, আর দেনাদার কমছে কত? 45,000 টাকা। তো আমরা দেখো জাবেদাটা একটু খেয়াল করো, জাবেদা অনুযায়ী আমরা কি কি লিখছি দেখছো? নগদ আমরা লিখছি কত? 40,500।
আর বারটা লিখছি কত 4,500, আর উল্টো নাম লিখছি কত প্রাপ্য হিসাব। তুমি না অবদান পারবা ইজিলি, শুধু জাবেদা গুলো ভালো মতো পারলে হয়ে যাচ্ছে। আসো এরপরে তারিখটা কি বলছে, এরপরে তারিখ বলছে কম্পিউটার ক্রয়, ইজি। কম্পিউটারকে আমরা কি বলবো, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা ডেবিট দিকে না, এটা কোন দিকে বসবে, এটা আমাদের ক্রেডিট দিকে বসবে। দেখো আমরা ক্রেডিট দিকে অফিস সরঞ্জাম লিখে নগদের ঘরে টাকাটা মাইনাস করছি, খেয়াল করছো? ওকে, এরপর আসো, এরপরে বলছে পাওনা 9,000 টাকা 10% বার্তা বাদে চেক পরিশোধ করা হলো। পাওনা 9,000, এটা কিন্তু টোটাল টাকা। যদি এভাবে বলে 10% বার্তা বাদে 9,000, তাহলে একটা বিষয়। এখানে বলছে পাওনা 9,000, 10% বার্তা মাইনাস করো। নর্মালি করো 9,000 টাকা 10% বার্তা, 9,000 টাকা 10% হলো কত 900। তাহলে আমরা চেকে পরিশোধ করছি কত, চেকে পরিশোধ করছি 900 টাকা কম পরিশোধ করছি, তাহলে চেকে পরিশোধ করছি কত 8,100। আমরা পাওনাদারকে, আসলে এটা পাওনা থেকেও দেনা শব্দটা বলা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, আমরা চেকে পরিশোধ করছি কত 8,100, বার্তা কত 900 টাকা। উল্টা নাম কি, উল্টা নাম হচ্ছে প্রদেয় হিসাব। বিষয়টা বুঝতে পারছো? আসো এবার লাস্ট তারিখে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাস্ট তারিখে, সেটা হচ্ছে এটা, নগদ উদ্বৃত্ত 5,500 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও। এটা কয়েকভাবে আসতে পারে, অথবা এভাবে বলতে পারে ব্যাংক উদ্বৃত্ত 5,500 টাকা রেখে অবশিষ্ট টাকা উঠে গেল, মানে নগদ উত্তোলন করো ব্যাংক থেকে। এটা দুইভাবে আসতে পারে। তো এরকম যদি লাস্ট তারিখের কোনো কাহিনী আসে, সেটা তুমি সবসময় এই 3 ঘোড়া নগদান বই করার সময় তুমি এ পাশে 2টা লাইন খালি রাখবা, এ পাশে 2টা লাইন খালি রাখবা, এ পাশেও 2টা লাইন খালি রাখবা। 2টা লাইন খালি রেখে তুমি কি করবা, এই জিনিসটা আমি একটু তোমাদেরকে একটা কাজ করি, আমি তোমাদেরকে এটা একটু হোয়াইট করে দিই। হ্যাঁ, এই দুইটাকে আমরা একটা সেকেন্ড, হোয়াইট না, আমরা এটাকে একটু ব্ল্যাক বানাই ফেলি। এই দুটাকে আমরা একটু মুছে দিই, ঠিক আছে? ধরো এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। ওকে, এটাও মুছে দিচ্ছি, তারপর এটাও মুছে দিচ্ছি। আমাদের তার কোনো সমস্যা নেই, আমাদের এইগুলো সবগুলো যেগুলো যেগুলো হলুদ দাগগুলো সবগুলো আমরা এন্ট্রি বুঝছি। এটা লেনদেন বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম। লাস্ট তারিখে কি বলছে, লাস্ট তারিখে বলছে 5,500 টাকা নগদে রাখতে, বাকি টাকা কোথায় করতে, বাকি টাকা ব্যাংকে জমা দিতে। ওকে, আমরা ফার্স্টে যোগ বিয়োগ করব। নগদে যোগ করো তো 75,000, আরেকটা হচ্ছে কত 75,000, আরেকটা হচ্ছে তোমার 40,500। ওকে, রেড দিয়ে দেখাচ্ছি। দেখো নগদে কত 75,000, আরেকটা কত 40,500, টোটাল যোগ করলে কত হয় 1,15,500। আমরা 1,15,500 এখানেও লিখে ফেলবো 1,15,500। আমরা ব্যালেন্স বিডিসি তো বের করতে পারি। আমরা সবগুলো যোগ করে যেতে এ পাশে শর্ট, এই পাশে আমরা ব্যালেন্স সিডি লিখবো কত 10,000 টাকা লিখে আছে, তাহলে আর শর্ট কত 1,05,500। 1,05,500 এবং 10,000, তাহলে টোটাল কত হলো 1,15,500। নর্মালি করবো, এরপরে ব্যাংকের গুলো যোগ করব, ব্যাংকের গুলো মাইনাস করব, যেটা থাকবে ওটাকে আমরা ব্যালেন্স সিডিতে লিখবো। এটা হচ্ছে আমাদের লিখার কথা। কিন্তু আমরা এটা করার কথা, কিন্তু ওরা কি বলছে, ওরা বলছে নগদে 1,05,500 রাখা যাবে না, নগদ রাখতে হবে কত 5,500। তো 1,05,500 থেকে তুমি যদি 5,500 নগদে রাখো, তাহলে আর থাকে কয় লাখ টাকা, আর থাকে 1,00,000 টাকা। 1,00,000 টাকা তুমি ব্যাংকে জমা দিয়ে দিবা, 1,00,000 টাকা তুমি কি করবা ব্যাংকে জমা দিয়ে দিবা। কারণ ওরা এটাই বলছে যে যে টাকাটা নগদ আছে 1,05,500, ওখানের মধ্যে জাস্ট 5,500 ক্যাশ বাক্সে রাখবা, বাকি 1,00,000 টাকা তুমি ব্যাংকে জমা দিয়ে দিবা। আমরা কি জানি নর্মালি ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই যে নগদ টাকাটা কমে যাবে। আমরা এখানে কি করবো জানো, আমরা এখানে 1,05,500 জায়গায় আমরা জাস্ট কত রাখবো 5,500, আর বাকি যে 1,00,000 টাকা আছে ওই 1,00,000 টাকা আমরা ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দিলে নগদ টাকা কি হবে, নগদ টাকা ক্রেডিট হবে, আর ব্যাংকের টাকা বেড়ে যাবে। আমি আবার বলতেছি, তুমি এগুলো যোগ করলা নগদের গুলো, এগুলো বাদ দিলা, তোমার ব্যালেন্স সিডি আসে কত 1,05,500, বাট ওরা রাখতে বলছে কত 5,500। তাহলে 1,05,500 থেকে 5,500 বাদ দিলে বাকি 1,00,000 টাকা কি বলছে ব্যাংকে জমা দিতে বলছে। তুমি কি করবা ব্যাংকে টাকা বাড়াই দিবা আর নগদ টাকাটা কমাই দিবা। কারণ ব্যাংকে টাকা জমা দিলে যাবে দেখি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই দেখছো নগদ ক্রেডিট লিখছি না, আর ব্যাংক লিখছি না ডেবিট, দেখছো ব্যাংক ডেবিট লিখছি না। আর কন্ট্রাক্টে লিখে নিয়ম কি, আগে টাকাগুলো লিখে ফেলবা। এবার উল্টা নাম, যেহেতু এখানে লিখছি নগদ ক্রেডিট, তাহলে উল্টা নাম কি ব্যাংক হিসাব, খতিয়ান পৃষ্ঠে আমরা সি লিখছি। আর যেহেতু এখানে ব্যাংকের টাকা বাড়ছে, উল্টা নাম কি ভাই নগদান হিসাব, খতিয়ান পৃষ্ঠে আমরা সি লিখছি। তাহলে বলতো আমি এখানে যদি যোগ করতে চাই 1,00,000 যোগ 5,500, 1,05,500 যোগ 10,000, টোটাল 1,15,500 মিলে মিলতেছে। এবং এই যে ব্যাংকের টাকা বাড়াইছে 1,00,000, এখন নর্মালি যোগ করো 1,00,000 যোগ 50, 1,50,000 যোগ 3, তাহলে কত হলো 1,53,800। এই পাশে কত লিখবো 1,53,800।
1,53,800 থেকে আমরা যদি 8,100 বাদ দিই, তাহলে এখানে থাকে কত? 1,45,700। ওকে, আর বারটা মিলাইতে হবে না, বারটা নর্মালি 4,700 আর 900, বারটা মিলানোর দরকার নাই। তাহলে খেয়াল করো, যেটা ব্যালেন্স সিডি এরপরে মাসের জন্য জানুয়ারি 1 তারিখ, ব্যালেন্স বিডি নগদে 5,500, আর আমরা খেয়াল করছো আমরা ব্যাংকে কত লিখছি? 1,45,700। তাহলে যদি কোনো একটা অঙ্কে লাস্ট তারিখে যদি এই কথাটা বলে যে নগদ উদ্বৃত্ত এত টাকা রাখতে, তাহলে আমরা কি করছি? নগদ উদ্বৃত্ত বরাবর ব্যালেন্স সিডি কত টাকা লিখে ফেলবো? 5,500 টাকা লিখে ফেলবো। বাকি যে টাকাটা শর্ট থাকে ওইটা উপরে লিখবো আর ব্যাংকের টাকাটা বাড়াই দিব। ঠিক সেম ভাবে যদি বলে ব্যাংকের টাকা রাখতে, তাহলে আমরা নগদ টাকা মিলাবো নাকি ব্যাংকের? তখন আমরা কি করবো জানো? ব্যাংকের গুলো আগে বের করবো, বের করে ব্যাংকের গুলো পার্থক্য বের করবো, পার্থক্য বের করে যদি ওরা বলে ব্যাংকে 5,500 রাখতে, যেমন ধরো এখানে ব্যাংকে কত আসছে? 1,45,700, ওরা যদি বলতো ব্যাংকে 45,700 টাকা রাখতে, তাহলে আমরা ব্যাংকে এখানে ব্যালেন্স সিডি লিখতাম কত? 45,700, বাকি 1 লাখ টাকা আমরা উপরে ব্যাংকের টাকা কমাই দিতাম, নগদ টাকা বাড়াই দিতাম, তখন ওইটা হয়তো ব্যাংক থেকে উত্তর। বুঝতে পারছি? তাহলে তোমরা লাস্ট তারিখে যে টাকাগুলো বলে দুইটা লাইন খালি রাখি, তুমি ব্যালেন্স সিডি লিখার পর ওই টাকাটা শর্ট যেটা ওই টাকাটা লিখবা, এরপরে বাকি টাকাটা তুমি হয়তো ব্যাংকে জমা দিয়ে দিবা, নাহলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করবা যদি বলে, যেভাবে প্রশ্ন বলে। আশা করি 3 ঘোড়া নগদান বেশি ভালোভাবে বুঝছো, আর যদি না বুঝো তাহলে রিভাইন্ড করে অবশ্যই ভিডিওটা আবার দেখবা। আর এই অঙ্কটা মনোযোগ দিয়ে করি যেও, এই অঙ্কটার কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, তুমি কারবারি বারটা শিখতে পারবা। সেকেন্ড বৈশিষ্ট্য, তুমি নগদ বারটা শিখতে পারবা। থার্ড বৈশিষ্ট্য, তুমি বারটা বাদ এ বারটা সহ শিখতে পারবা। ইভেন ফোর্থ বৈশিষ্ট্য, তুমি হচ্ছে লাস্ট তারিখে যদি রেখে বলে বাকি টাকা জমা দেয়, কঠিন মানে প্রশ্ন যদি একদম টাফ করে, এর বাইরে আর টাফ করার কোনো চান্সেস নেই। আশা করি তোমাদের কোয়েশ্চেন আরো বেশি ইজি হবে।